বহুল প্রতীক্ষার পরে জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত একদিন মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় দীনেশ শ্রীবাস্তব নামের একজন ছেলেকে। ওকে দেখতেও যেমন বোকা, আসলেও সে অনেক বোকা একজন মানুষ। কারোর সাথে সে ঠিকঠাকভাবে ইন্টারাকশন করতে পারে না। ওর ভাবসাব দেখে মনে হয় ও যেন ইনভিজিবল। আসলে কেউ তাকে তেমন একটা নোটিসই করতো না। একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করত সে। একদিন সকালবেলাতে দীনেশ যখন তার অফিসে যাচ্ছিল, তখন দারোয়ান তাকে আটকায় আর বলতে থাকে, আপনি কোথায় যাচ্ছেন? যদিও ওই অফিসে দীনেশ গত 2 বছরেরও বেশি সময় ধরে চাকরি করছে, কিন্তু দারোয়ান তাকে একদমই নোটিসই করেনি এতদিনেও। তখন দীনেশ ওই দারোয়ানকে তার আইডিটা দেখালে তাকে যেতে দেয় অফিসে। হরহামেশাই ওর সাথে এমন ঘটনা ঘটত। সে যখন অফিসে এসে পৌঁছে তার পরপরই ওদের রুমে চলে আসে অন্য একটা ডিপার্টমেন্টের একজন মেয়ে। সে এসেই দীনেশের নামে কমপ্লেন করছিল। দীনেশকে নাকি কিছু বললে সে ঠিকঠাকভাবে কাজ করে না, চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। আসলে মহিলাটার ল্যাপটপ একটু স্লো হয়ে গিয়েছিল, এর জন্য তিনি দীনেশের কাছে দিয়ে সেটা ঠিক করানোর জন্য দিয়েছিলেন। কিন্তু দীনেশ সেটা ঠিক করে দেয়নি। এর জন্য ওর বসের কাছে নালিশ করতে এসেছিল সেই মেয়েটা। আসলে দীনেশ যে কেন ওই ল্যাপটপটা ঠিক করতে পারেনি এসব কিছু না জেনে ওর বস দীনেশকে বকাবকি করছিল। অনেকক্ষণ এমনটা শোনার পরে দীনেশ এক পর্যায়ে বলে, স্যার, ওনার ল্যাপটপে সি ড্রাইভে 19-20 ভিডিও দিয়ে ভরে রেখেছে। উনি এসব ভিডিও রাখবে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো তো আলাদা একটা পার্টিশন দিয়ে অন্য একটা ড্রাইভে রাখতে হবে ওনাকে। সবকিছু যদি সি ড্রাইভে রেখে দেয় তাহলে ল্যাপটপ কিভাবে ফাস্ট হবে বলেন? এই কথাটা শুনে সেখানকার সবাই তো হেসে ওঠে। আর মেয়েটা অনেক লজ্জা পেয়ে সাথে অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এই কাজটা করাতে দীনেশের বস তো বুঝতে পারছিল না যে ওকে গালি দিবে নাকি কি করবে। ওই যে আগেই বলেছিলাম যে দীনেশ একটা বোকাশোকা ছেলে। একটা মেয়ের সামনে যে কিরকম কথা বলা যাবে সেটাও জানা নেই ওর। এর জন্য বস আর ওকে কিছুই বলে না। এই অফিসের মধ্যকার কাউকেই দীনেশের পছন্দ ছিল না তেমন একটা, শুধুমাত্র একটা মেয়ে ছাড়া। মেয়েটার নাম মীরা। ওকে যখন দীনেশ প্রথমবার দেখেছিল তখনই মীরার প্রেমে পড়ে গিয়েছিল দীনেশ। আর পড়বেই না কেন, মীরা দেখতে ছিল খুবই সুন্দরী। এজন্য দীনেশ যখনই সময় পেত তখনই সে মীরাকে লুকিয়ে লুকিয়ে দেখত। এভাবে কেটে যায় কিছুদিন। হঠাৎ করে একদিন মীরা চলে আসে দীনেশের কাছে তার কম্পিউটারটা ঠিক করানোর জন্য। প্রথমে তো দীনেশ যেন বিশ্বাসই করতে পারছিল না। তারপর গিয়ে মীরার কম্পিউটারটা ঠিক করতে থাকে। তখন মীরার টেবিল থেকে স্নো মিকু ডল পড়ে যায়। দীনেশ এটার নাম জানাতে অবাক হয়ে যায় মীরা, কারণ তার বাবার পরে আসে আর নতুন কাউকে খুঁজে পেল যে স্নো মিকু সম্পর্কে জানে। তখন মীরা বলে, আমার কালেকশন ফুল হতে আর একটা শেপ স্নো মিকু লাগবে, তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর দীনেশকে জানায়, আমার জাপান যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু অত টাকা তো নেই আমার। সাথে একটা প্ল্যানও দেখায় যে যদি সে কোনো দিন জাপান যায় তবে এগুলো সে করবে। তারপর ওর কম্পিউটারটা সেরে ফেলে দীনেশ। এভাবেই সময় কাটতে থাকে। একদিন দীনেশ ওর ফিলিংসটা মীরাকে জানাবে বলে ডিসাইড করে। এর জন্য সে মীরাকে ফলো করছিল। এমন চলতে থাকলে হঠাৎই একজন দীনেশকে ডাক দেয়। তার কম্পিউটারে কি যেন সমস্যা হয়েছে। তখন ওর কাছে যায় দীনেশ। আজও তার মনের কথাটা মীরাকে বলা হলো না। ওদের অফিসের বসের নাম নাকুল। সে ফোনে কথা বলতে থাকলে রুমে প্রবেশ করে মীরা। ওর কথা শুনে বোঝা যাচ্ছিল যে নাকুল কারোর সঙ্গে রেগে কথা বলছে। জানা যায় নাকুল বিবাহিত, কিন্তু তার বউয়ের সাথে ওর একদমই পড়ে না। আর সে এখন বউয়ের সাথেই কথা বলছিল। আসলে নাকুল তার বউকে ডিভোর্স দিতে চায়, কারণ সে নাকুলকে অনেক জ্বালাতন করত। এগুলো আর সহ্য করতে না পেরে নাকুল সিদ্ধান্ত নেয় যে সে তার বউকে ডিভোর্স দিয়ে দিবে। আর এগুলো নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। মীরা রুমে আসার পরপরই কথা শেষ করে নাকুল, আর মন খারাপ করে বসে থাকে। তখন মীরা গিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছিল। আসলে ওরা দুজনে একে অপরকে ভালোবাসত, কিন্তু নাকুলের ডিভোর্স না হলে তো ওদের প্রেমটা পূর্ণতা পাবে না। এটা নিয়েই ওরা দুজনেই চিন্তিত। তখন নাকুল মীরাকে এনশিওর করে যে খুব তাড়াতাড়ি সে তার বউকে ডিভোর্স দিয়ে দিবে। এটা শুনে আবার খুশি হয়ে যায় মীরা। ওদের এই প্রেমটা দেখে অফিসের 2টা মেয়ে বলা বলি করছিল যে ওদের দুজনকে খুবই মানায়। মনে হয় যেন একজনের জন্মই হয়েছে অন্যজনের জন্য। আর নাকুল স্যার তো অনেক ভালো মানুষ, কিন্তু ওনার বউ তো ওনাকে অনেক জ্বালাতন করে। এর জন্য নাকুল স্যার মীরার মতো ভালো একটা মেয়েই ডিজার্ভ করে। ওরা দুজনে যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখন পাশেই কাজ করছিল দীনেশ। এই কথাগুলো শুনে তো সে অনেক কষ্ট পেয়ে যায়। মীরাকে তার মনের কথা বলার আগেই ছ্যাঁকা খেয়ে গেল। মীরার মতো এত সুন্দরী আর স্মার্ট মেয়েরা তো নাকুল স্যারের মতো মানুষদেরকেই ভালোবাসবে। তারা তো আর দীনেশের মতো বোকাশোকা ছেলেকে ভালোবাসবে না। যদিও সেটা ভাবছিল, তারপরেও সে কষ্ট পাচ্ছিল। সেদিনের মতো অফিস শেষ করে রুমে ফিরে আসে মীরা, আর বান্ধবীর সাথে সে নাকুলের ব্যাপারটা শেয়ার করে।
এই ব্যাপারটা শুনে বান্ধবীও মোটামুটি খুশিই হয়। এভাবেই কেটে যায় কিছুদিন। হঠাৎ করে একদিন নাকুল সবাইকে ডেকে পাঠায়। তারপর বলতে থাকে, আমরা এই বছরে আমাদের টার্গেটটা পূরণ করতে পারিনি, এর জন্য তোমাদের বোনাসও তোমরা পাবে না। সাথে 3 দিন যে গোয়াতে ট্রিপটা করা হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে। এই কথাগুলো শুনে তো সবার মনই খারাপ হয়ে যায়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে নাকুল আবার আচমকাই বলে ওঠে, আসলে আমি মজা করছিলাম, আমরা এবার 160% টার্গেট পূরণ করেছি। তবে আমাদের গোয়াতে যে 3 দিনের ট্রিপটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, এটা সত্য কথা। এখন আমরা যাব জাপানে 5 দিনের ট্রিপে। এই কথাটা শুনে তো সেখানে থাকা সবাই খুশি। তবে সবচাইতে বেশি খুশি হয় মীরা, কারণ সে ছোটবেলা থেকেই জাপান যেতে চাইতো। তখন নাকুলোর কাছে এসে বলে, শুধু তোমার কথা চিন্তা করেই জাপান ট্রিপটা প্ল্যান করেছি আমি। আর সেখানে থেকে সবাই যেদিন চলে আসবে তখন আমি আর তুমি 2 দিন ওখানে থাকবো। আর একটা কথা, আমার বউ তো ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই কথাগুলো শুনে তো মীরার খুশি আরও কয়েক গুণ বেড়ে যায়। কয়েকদিন পরের কথা, সবাই চলে আসে জাপানে। এখানে এসে তারা সবাই তো খুবই মজমাস্তি করছিল। মীরা আর নকুল সবসময় একসাথেই থাকত। এই ব্যাপারটা দেখে ট্রিপটা কোনোভাবেই এনজয় করতে পারছিল না দীনেশ। কারণ সে মীরাকে তো অনেক বেশি ভালোবাসত এবং মন থেকে ভালোবাসত, কিন্তু মীরাকে তো সে এটা বলার সময়ও পায়নি। এরকমভাবেই ওর ট্রিপটা কাটতে থাকে। বরফের ওপর গিয়ে ওরা যখন স্কেটিং করছিল তখন সবাই খুব মজমাস্তি করছিল, কিন্তু দীনেশ তো শুধু চেয়েছিল মীরার দিকে। আর মীরা এবং নকুল একসাথে এনজয় করছিল। এভাবে কেটে যায় আরও কয়েকদিন। ওদের ট্রিপের বাকি আছে আর মাত্র 2 দিন। সবাই মিলে একটা জায়গাতে ঘুরতে যাবে, এর জন্য হোটেলের লবিতে সবাই দাঁড়িয়েছিল। ঠিক তখনই দেখা যায় আচমকাই একটা মেয়ে সেই হোটেলের ভেতরে এসে ঢোকে। তারপর সে নাকুলকে গিয়ে জড়িয়ে ধরে। ব্যাপারটা দেখে নাকুলও খানিকটা শক খেয়ে যায়। আসলে এটাই হচ্ছে নাকুলের বউ। তবে ওদের দুজনের ভাবসাব দেখে মনে হচ্ছিল না যে তাদের মধ্যে কোনো ঝামেলা আছে। তখন নাকুলের বউ ওকে বলে, কেমন লাগলো আমার সারপ্রাইজটা? ভিসার ব্যবস্থাটা বাবাই আমাকে করে দিয়েছে, তোমাকে সারপ্রাইজ দিব জন্য আমি তোমাকে বলিনি। ওদের এই ব্যাপার স্যাপার দেখে তো অফিসের সবাইও অবাক। এতদিন নাকুল সবাইকে যা বলেছিল সেগুলো সবই মিথ্যে কথা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মীরা। ওদের দুজনকে এভাবে দেখে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মীরার পুরো দুনিয়াটাই যেন উলটপালট হয়ে গেল। সে নাকুলকে কি ভেবেছিল আর সে এখন কি করল? তার মানে নাকুল এতদিন ধরে মীরাকে ধোঁকা দিয়েছিল এবং মিথ্যে কথা বলেছিল। বউয়ের সাথে তার কোনো রকমের কোনো ঝামেলাই নেই। এরপর সেই হোটেলেই চেকিং করানো হয় ওর বউকে, আর বেরিয়ে পড়ে একটা জায়গাতে ঘোরার জন্য। সেখানে অবশ্য মীরা যায়নি। সে বলেছিল যে তার নাকি মাথা ব্যথা করছে, কিন্তু আসলে তো তার মন ভেঙে গেছে, এর জন্যই সে ট্রিপে যায়নি। এই ব্যাপারগুলো শুধু দূর থেকেই দেখে যাচ্ছিল দীনেশ। তার কাছে মীরার জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু তারও তো কিছুই করার নেই। এরপর ওরা একটা জায়গাতে চলে আসে। সেখানে মন্দিরের মতো একটা জায়গা আছে, আর সেখানে লাগানো আছে একটা ঘণ্টা। ভালোবাসার মানুষেরা নাকি বেলটা বাজিয়ে যদি কোনো উইশ করে তাহলে নাকি সেটা সত্য হয়ে যায়। এটা শুনে দীনেশ যায় সেই ঘণ্টাটার কাছে এবং উইশ করে যে মীরা যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়, একদিনের জন্য কেন না হয়। তারপরে ওরা সবাই আবার চলে আসে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। সেখানে নাকুল এবং তার বউ এবং আরও 2টা মেয়ে খাবার খাচ্ছিল একটা টেবিলে। ওই টেবিলটাতে আরও একটা সিট ফাঁকা আছে। দীনেশ খেয়াল করে দেখে মীরা ওই দিকেই যাচ্ছে। তখন দীনেশ আগে গিয়ে সেই জায়গাটাতে বসে পড়ে, যেন সেখানে গিয়ে মীরাকে ইম্বারেসড না হতে হয়। তখন মীরা অন্য একটা টেবিলে বসতে যাবে, তখন নকুলের বউ একটা ওয়েটারকে ডেকে বলে, এখানে একটা চেয়ার আনিয়ে দাও। তখন চেয়ারটা আনালে মীরাকে ওখানেই বসায়, আর বলতে থাকে, নাকুল আর আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের মধ্যেকার ভালোবাসা ওর চাকরির ব্যস্ততার জন্য আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। সে আমাকে আর আগের মতো সময় দেয় না। আমি যখন শুনলাম যে ও এক্সট্রা এখানে আরও 2 দিন থাকবে, তখন ওর সাথে সময় কাটানোর জন্য আমি এখানে চলে এসেছি। আর আমি 4 মাসের প্রেগনেন্ট। অনেকদিন ধরে আমাদের বাচ্চা হচ্ছিল না। আমি তো ভরসা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু নাকুলের বিশ্বাস এক মুহূর্তের জন্যও ভাঙেনি। এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় মীরা। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তার কান্নাটা ঢাকার জন্য স্যুপ আনতে যাওয়ার নাম করে সেখান থেকে চলে যায় মীরা। আসলে সেও কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে নাকুল এত বড় ধোঁকা দিয়ে দিল তাকে। নাকুলও তো ধরা খেয়ে গেছে, এর জন্য মীরাকেও আর সে অ্যাপ্রোচ করছিল না। মীরাও তখন মন খারাপ করে এখানে ওখানে একা একাই ঘুরছে। ওর যেন কিছুই ভালো লাগছে না। ওর জাপান ট্রিপে আসাটা ছিল স্বপ্ন, কিন্তু স্বপ্নের জায়গাতে এসেও সে একটু এনজয় করতে পারছিল না। আর ওকে দূর থেকে শুধু ফলো করছিল দীনেশ। এভাবেই সময় পার হচ্ছিল। সন্ধ্যাবেলাতেই মীরা চলে আসে একটা বারে। সেখানে গিয়ে সে অনেক মদ্যপান করতে থাকে। ওকে ফলো করতে করতে সেই বারের ভেতরে এসে বসেছিল দীনেশ। ওই জায়গাটাতেও অনেক কান্না করছিল মীরা।
এখানে প্রচুর মদ্যপান করে তারপর বারটা থেকে বাইরে যায় মীরা। আবার ওকে ফলো করতে শুরু করে দীনেশ। কিন্তু রাস্তার থাকা ট্রাফিকের জন্য মীরা যে কোথায় চলে গেছে এটা আর খুঁজে পায় না দীনেশ। পাশেই ছিল একটা জঙ্গল। সেদিকে তাকিয়ে দেখতে পায় একটা পায়ের চিহ্ন পড়ে আছে বরফের ওপর। তারপর গিয়ে খুঁজতে থাকে মীরাকে। অনেক করে খোঁজাখুঁজি করার পরেও সে মীরাকে খুঁজে পায় না। তারপর দীনেশ চলে আসে ওই বারটার মধ্যে আর সেখানে থাকা সবাইকে ব্যাপারটা জানায়। তখন সবাই মিলে গিয়ে খুঁজতে শুরু করে মীরাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখা যায় একটা জায়গাতে পড়ে আছে মীরা। সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ওই রুমটার মধ্যে তখন দীনেশও ছিল। মীরার চিকিৎসা করার আগে দীনেশকেও রুম থেকে বের করে দেয় ডাক্তার। তখন ওকে মীরার স্বামী হিসেবে সম্বোধন করেছিল। তারপর খুব ভালোভাবেই মীরার চিকিৎসাটা সম্পন্ন হয়। কিন্তু এখনও জ্ঞান ফিরেনি মীরার। পরদিন সকালবেলা মানে 12 ফেব্রুয়ারিতে মীরার জ্ঞান ফিরে আসে। ডাক্তার ওকে তখন বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু মীরা যে জাপান এসেছিল সেটাও তার মনে নেই। এখন তো 2026 সাল চলছে, কিন্তু মীরার মনে আছে 2024 সাল পর্যন্ত যখন সে চাকরিতেও ঢোকেনি। এরপর আবারও মীরাকে কিছু টেস্ট করায় ডাক্তার। তারপর জানায় মীরার TGA হয়েছে। আসলে এটা এমন একটা রোগ যেটা হলে কিছু সময়ের মেমোরি লস হয়ে যায়। কতদিনের মেমোরি লস হয় এটাও ঠিকঠাকভাবে বলা যায় না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লস হয়। এই জন্য গত 2 বছরের কিছুই মনে নেই মীরার। তবে এই রোগটা হলে চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটার স্থায়িত্বকাল মাত্র 1 দিন। দিনটা পার হলেই পরদিন সকালবেলাতেই মীরার আবার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু এই গোটা দিনে যে কি ঘটল সেগুলো আর কিছুই মনে থাকবে না। প্রথমে এই ব্যাপারগুলো সব দীনেশকে বলে ডাক্তার। তারপর যায় মীরার কাছে এবং ওকেও সবকিছু খুলে বলে। এখানেও ডাক্তার দীনেশকে মীরার স্বামী হিসেবে সম্বোধন করে, কিন্তু দীনেশ জানায় না, আমি ওর স্বামী নই। তখন ডাক্তার বলে, ও আচ্ছা, তাহলে ওর বয়ফ্রেন্ড। এটা শুনে অবশ্য কিছুই বলে না দীনেশ। তবে এই কথাটা শুনে খানিকটা শক খেয়ে যায় মীরা। আসলে তার কিছুই মনে নেই। সে যে চাকরি পেয়েছে, তারপর একটা প্রেম করেছে এবং তার সাথে ঘুরতে এসেছে জাপান, এগুলোর কিছুই মনে নেই মীরার। এইসব কিছু বলেই ডাক্তার মীরাকে ডিসচার্জ করে দেয়। তারপর একসাথে হাঁটতে হাঁটতে মীরা দীনেশকে বিভিন্ন প্রশ্ন করছিল। তখন দীনেশ জানায়, আমরা অফিস ট্রিপে এসেছিলাম। সাথে তাদের গ্রুপের একটা ছবিও দেখায়। তখন মীরা বলে, আমরা দুজন তো প্রেমিক প্রেমিকা, তাহলে এত দূরে কেন আমরা? তখন দীনেশ বলে, তুমি কাউকে আমাদের প্রেম সম্পর্কে বলতে চাওনি তাই। তারপর মীরা ওদের দুজনের একসাথে কিছু ছবি দেখতে চায়, কিন্তু দীনেশ এবারও চালাকি করে বলে, আমাদের একসাথেকার কোনো ছবি নেই, কারণ তুমি চাইতে না যে আমাদের এই ব্যাপারটা আমাদের অফিসের কেউ জানুক, এই জন্য তুমি ছবিও ওঠাওনি। ব্যাপারগুলো কেমন জানি খানিকটা খটকা লাগছিল মীরার। তারপর মীরা নিজের ফোনটা চেক করতে গিয়ে দেখতে পায় ওর ফোনটা বন্ধ। হয়তোবা বরফের মধ্যে অনেকক্ষণ থাকায় এটার ভেতরে পানি ঢুকে গিয়েছে এবং বন্ধ হয়ে গেছে ফোনটা। তখন দীনেশের থেকে তার ফোনটা নেয় মীরা এবং তার মাকে ফোন লাগায়। মা তখন উদ্বিগ্ন কণ্ঠে বলে, কালকে সারা রাত তোকে ফোন দিয়েছি কিন্তু ফোনে পাইনি, কি হয়েছিল তোর? মীরা জানায়, মা, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। মা তখন বলে, তুই কেন অফিসের একটা ছেলের সঙ্গে ওখানে একা একা 2 দিন থাকবি? বিয়ের আগে এসব ব্যাপার স্যাপার কিন্তু আমার একদমই পছন্দ না। আর ছেলেটা সম্পর্কে তো আমরা কিছুই জানি না, এমনকি তুই তো ছবিও দেখাসনি আমাদের, শুধু নাম বলেছিলি নাকল। এটা শুনে মীরা দীনেশকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি? খানিকক্ষণ চিন্তাভাবনা করে দীনেশ জানায়, আমার নাম নাকল। আরও কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে ফোনটা রাখে মীরা। তার পরপরই দীনেশ আচমকাই বলে ওঠে, যেহেতু এই দিনটার কথা তোমার মনেই থাকবে না আর আমি তোমার বয়ফ্রেন্ড এটাও তোমার মনে নেই, এর জন্য আজকের জন্য আমরা প্রেমিক প্রেমিকা না হয় শুধু বন্ধু হিসেবেই কাটাতে চাই। কথাটা শুনে আবার খুব খুশি হয়ে যায় মীরা। ওর আর বুঝতে বাকি থাকে না যে দীনেশ খুবই ভালো একটা ছেলে। তখন দীনেশ অবশ্য মীরাকে একটা কাগজ দেখায়। আসলে এই কাগজটা মীরার টেবিলেই লাগানো ছিল, যেটাতে সবকিছু প্ল্যান করা ছিল যে সে যদি কোনো দিন জাপানে যায় তাহলে কি কি করবে। দেখতে পাই এই কাগজটা খানিকটা ছেঁড়া। তখন দীনেশকে জিজ্ঞেস করে, আচ্ছা এই কাগজটা কেন ছেঁড়া? তখন দীনেশ জানায়, তুমি রেগে গিয়ে হয়তো এটা ছিঁড়ে ফেলেছিলে। কিন্তু কেন যে মীরা রেগে গিয়েছিল এ সম্পর্কে কিছুই বলে না দীনেশ। তখন তারা দুজনে মিলে আজকের মধ্যে এই কাগজগুলো সবকিছু করতে চায়। এরপর ওরা দুজনে চলে আসে একটা মিউজিয়ামে। এখানে সবকিছু কাঁচের তৈরি। ওরা দুজনে বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকলে হঠাৎ করে একটা ছেলে কাঁচের একটা ফিগার দীনেশের দিকে ছুঁড়ে মারে। তখন দীনেশ সেটা ধরতে গিয়ে পড়ে যায় আরেকটা টেবিলের ওপর এবং অনেকগুলো ফিগার ভেঙে ফেলে। এই ঘটনাটা ঘটে যাওয়াতে তো অনেক হাসতে থাকে মীরা। তারপর অবশ্য এই সব জিনিসগুলো ভাঙার কারণে দীনেশকে মোটা অঙ্কের একটা ফাইনও দিতে হয়েছিল। সেখান থেকে বাইরে বের হয়ে এসে তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন দেখতে পায় দীনেশের সঙ্গে যে ছোট্ট ছেলেটা বদমাশি করছিল একটু আগে, সেই ছেলেটার রাস্তার ওপরে গিয়ে কিছু একটা তুলছে। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে অনেক জোরে একটা গাড়ি আসতেছে ওর দিকেই।
এটাতে দিনেশের আর বুঝতে বাকি থাকে না যে হয়তোবা ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এর জন্য সাথে সাথে দিনেশ দৌড়ে যায় এবং সেই ছেলেটাকে বাঁচায়। গাড়িটা একদম দিনেশের কাছে এসেই থেমে যায়, অ্যাক্সিডেন্ট আর হয় না। এরপর সেখান থেকে মীরা দিনেশকে একটা রেস্টুরেন্টে এনে অনেক কথা শোনায়। তুমি কি নিজেকে স্পাইডারম্যান মনে করো? যদি তোমার কিছু হয়ে যেত? তখন দিনেশ জানায় ড্রাইভারটা যে ব্রেক মারবে এটার 70% পসিবিলিটি ছিল, আর আমি আমার চান্সটা নিয়েছি। আমার তো কিছু হয়নি, তাহলে তুমি এত চিন্তা কেন করছো? তারপরেও মীরার রাগ যেন কমছিলই না। এরপর ওরা দুজনে কিছু খাবার অর্ডার করে। দিনেশ একটা নুডলস অর্ডার করেছিল আর মীরা আজব দেখতে একটা খাবার অর্ডার করে। সে যখন একটা পিস খায় আর দিনেশকে বলে অনেক স্বাদ, কিন্তু তুমি এটা খেয়ে দেখো। কিন্তু মীরাকে অবাক করে দিয়ে দিনেশ বলে এটা হচ্ছে সামুদ্রিক প্রাণীর নাড়িভুড়ি দিয়ে বানানো, এগুলো আমি খাই না। কথাটা শুনে খানিকটা শক খেয়ে যায় মীরা। তারপর বলে তুমি এটা আমাকে আগে কেন বলনি? দিনেশ জানায় আমি মনে করেছিলাম তুমি জাপানি খাবার পছন্দ করো, এর জন্য হয়তোবা তুমি জেনেই খাচ্ছ। তখন মীরা অবশ্য আরেকটা খায় আর বলে যে এটা কিন্তু খুব স্বাদ, যাই হোক এটা আমার ব্যাপার না। দুজনের খুনসুটি চলতে থাকে। ওরা দুজনে অনেক ভালো সময় কাটাচ্ছিল একসঙ্গে। সেখান থেকে বের হওয়ার পরপরই দিনেশের ফোনে একটা কল আসে। ওর মা ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ব্যাপারটা শুনে মীরা বলে তাহলে কি তোমার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য আমরা এখানে আরও এক্সট্রা 2 দিন ছিলাম? দিনেশ কিছুই বলে না। এরপর ওরা দুজনে চলে আসে হেল ভ্যালি নামের একটা জায়গায়। জায়গাটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটার নাম কেন যে হেল ভ্যালি হয়েছে এটা বুঝতে পারে না মীরা। তখন ওকে ব্যাপারটা খুব সুন্দরভাবেই বুঝিয়ে দেয় দিনেশ। এখানে ওপরে অনেক বরফ আর নিচে এখনও জ্বলন্ত লাভা আছে। সেটার কারণেই বরফ গলে ধোঁয়া হিসেবে বাইরে বের হয়। আগেকার মানুষ মনে করত যে নিচে হয়তো বা রাক্ষস আছে, এর জন্যই ধোঁয়া বের হয়। আর ঠিক এ কারণেই এটার নাম হয়েছিল হেল ভ্যালি। এখান থেকে ফিরে আসার সময় মীরা দিনেশকে জিজ্ঞেস করে আচ্ছা আমাদের দেখা কিভাবে হয়েছিল? তখন দিনেশ বলে তুমি যেদিন প্রথম আমাদের কোম্পানিতে জয়েন করো সেদিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। সেদিন যে মীরা কি পড়েছিল এবং কেমনভাবে এসেছিল সবকিছুই বলতে থাকে দিনেশ। এগুলো শুনে খানিকটা অবাক হয়ে যায় মীরা আর বলে সবই তো বুঝলাম, তাহলে তুমি প্রপোজটা আমাকে কিভাবে করেছিলে? দিনেশ তখন ওকে অবাক করে দিয়ে বলে আমি তো প্রপোজ করিনি। দিনেশ কিন্তু সত্য কথাই বলছিল, কিন্তু মীরা উল্টোই বুঝে নেয়। সে ভেবে নেয় যে সে নিজেই হয়তোবা প্রপোজ করেছিল দিনেশকে। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল তখন মীরা খেয়াল করে দেখতে পায় দিনেশ খুবই লজ্জা পায় আর একদমই সে মীরার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। তখন মীরা দিনেশকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, 1 মিনিট তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে? দেখি তুমি আমার সাথে জিততে পারো কিনা। এরপর ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। প্রায় 1 মিনিট হয়ে গিয়েছিল, তখন মীরা কেন জানি দিনেশের মায়ায় পড়ে যায় আর চোখটা সরিয়ে নেয়। এরপর থেকে ওদের সময়গুলো খুব ভালোভাবেই কাটছিল। মীরা এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল যে দিনেশই তার প্রেমিক। তার পরপরই মীরার ফোনটা ঠিক করার জন্য ওরা একটা দোকানে আসে। সেখান থেকে ফোনটা ঠিক করার পরে মীরা দেখতে পায় যে নাকুলোকে সরি বলে মেসেজ পাঠিয়েছে। এটা দেখে মীরা দিনেশকে জিজ্ঞেস করে আমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? দিনেশ বলে এগুলো তুমি এখন শুনে কি করবে? এমনিতেও কালকে তোমার আর কিছুই মনে থাকবে না। কালকে তোমার মেমোরি চলে আসলে তুমি এমনিতেই বুঝতে পারবে। তারপর ওরা দুজনে আবারও ঘুরতে থাকে একসাথে। খুব সুন্দর সময় কাটাচ্ছিল ওরা দুজনে। মীরার যত রকমের স্বপ্ন ছিল সবকিছুই সে পূরণ করছিল দিনেশের সঙ্গে। মীরার প্রায় প্রত্যেকটা স্বপ্নই পূরণ হয়ে যায়। এখন শুধু একটাই বাকি আছে, স্নো ফেস্টিভ্যাল ফাইনালতে যাওয়া। ওরা যখন ট্রেনের টিকিট কাটতে যায় তখন জানতে পারে ট্রেন আজকে আর আসবে না। টিকিট মাস্টারকে অনেক করে রিকোয়েস্ট করলেও কাজ হয় না। আসলে অতিরিক্ত বরফ পড়ার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, এই কারণেই ট্রেন আর আসতে পারবে না। এরপর দুজনে মন খারাপ করে চলে আসে একটা দোকানের মধ্যে। সেখানে গিয়ে মীরা ছোট্ট একটা কেকের ওপরে ক্যান্ডেল লাগিয়ে উইশ করে দিনেশকে। এতে অবশ্য দিনেশ খুবই খুশি হয়ে যায়। তারপর মীরা বলতে থাকে আচ্ছা তুমি যদি আমাকে প্রপোজ করতে তাহলে কিভাবে করতে? মনে করো যে আমি এখানে শপিং করতে এসেছি, তুমি এসে আমাকে প্রপোজ করো, আমি অ্যাকসেপ্ট করে নিব, তুমি একদম চিন্তা করো না। প্রথমে তো কোনোভাবে ওকে প্রপোজ করতে চাইছিল না দিনেশ। তারপরেও মীরার অনেক জোরাজোরিতে চেষ্টা করে, কিন্তু প্রথম 2 বার চেষ্টাতে ব্যর্থ হয় দিনেশ। কারণ এভাবে যদি কেউ কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে সে রাজি হবে না, এটা শিওর। তখন মীরা বলতে থাকে এমন রোবটের মতো প্রপোজ না করে তুমি মনের গভীর থেকে কিছু বলো। তারপর খানিকক্ষণ চুপ থেকে দিনেশ বলতে শুরু করে। এরপর অনেক সুন্দর করে দিনেশ প্রপোজ করে মীরাকে। মীরাও তো একদম ওর দিকে থ লেগে চেয়ে থাকে। ওর যেন কথা বলার মতো কোনো ভাষাই নেই। আর ব্যাপারটাতে অনেক খুশি হয়ে যায় মীরা। তারপরই সেখান থেকে বাইরে বের হয়ে এসে স্নোমিকুর একটা বক্স খোলে আর সেটার মধ্যে ওর যেটা প্রয়োজন ছিল সেটা পেয়ে যায়। এটাতে অনেক খুশি হয়ে যায় মীরা।
তার স্নোমিকুর সেটটাও পূরণ হয়ে গেল। এই ব্যাপারটাতে সে গিয়ে জড়িয়ে ধরে দিনেশকে। তারপর ওরা দুজনে আরও একটা ভালো নিউজ পায়, ওদের ট্রেনটা আসবে। কিছুক্ষণের মধ্যে ওরা ট্রেনে করে চলে আসে ওই ফেস্টিভ্যালের ফাইনালে। এখানে এসে দুজনে মিলে অনেক মজা করে। আসলে মীরার যতগুলো স্বপ্ন ছিল তার মধ্যে এই স্বপ্নটা পূরণে ওর জন্য ছিল বেশি গুরুত্বপূর্ণ, কারণ ছোটবেলা থেকে সে নিজেকে এখানে কল্পনা করত। দিনেশ ওর সাথে থাকাতে যে এগুলো সম্ভব হয়েছে সেটা বুঝতে আর বাকি থাকে না মীরার। এর জন্য সে মনে মনে দিনেশকে ভালোবাসতে শুরু করে। তারপর এখান থেকে ওরা দুজনে চলে আসে ওদের হোটেল রুমে। এখানে খানিকক্ষণ কথা বলার পরে মীরা যায় দিনেশকে কিস করতে। তখন অবশ্য দিনেশ তাকে কিস করে না, আর মীরাকে অবাক করে দিয়ে বলে, আমার নাম ডিনো, আমি তোমাদের অফিসের আইটি ডিপার্টমেন্টে কাজ করি। তোমার আসল বয়ফ্রেন্ডের নাম নাকল, সে হচ্ছে আমাদের বস। প্রথমে তো ওর এই কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করছিল না মীরা। তারপর মীরার সাথে যে কি ঘটেছিল এই সব কিছুই খুলে বলে দিনেশ। এই কথাগুলো শুনে তো শক খেয়ে যায় মীরা, আর কোষে দিনেশকে একটা চড় মেরে দেয়, সাথে ওকে এখান থেকে বেরো করে দেয়। তার পরপরই মীরা কল লাগায় নাকুলকে। তখন অবশ্য মীরা এটা জানতো না যে নাকুল ওকে ধোকা দিয়েছিল। তারপর নাকুলের সাথে যখন কথা বলতে থাকে তখন নাকুলের পাশে ওর বউয়ের কণ্ঠ শুনতে পায়। এগুলোতে মীরার আর বুঝতে বাকি থাকে না যে নাকুল ওকে ধোকা দিয়েছে এবং ওর একটা বউ আছে। এর জন্যই হয়তোবা সে মেসেজে সরি লিখেছিল। এই ব্যাপারগুলোতে অনেক মন খারাপ হয়ে যায় মীরার। আর জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় মন খারাপ করে বসে আছে দিনেশ। তখন মীরার মনে পড়ে আজকে সারাদিন দিনেশের সঙ্গে সে কতটা ভালো সময় কাটিয়েছে। এগুলো মনে পড়েই দিনেশের কাছে চলে যায় মীরা, আর ওকে জিজ্ঞেস করে, নাকল যে বিবাহিত এটা জেনেই কি আমি ওর সাথে প্রেম করেছিলাম? দিনেশ বলে হ্যাঁ, কিন্তু ওর কথা একদমই বিশ্বাস করে না মীরা, আর বলে কোনো মেয়ের সংসার ভাঙার মতো মেয়ে আমি নই, তুমি মিথ্যে কথা বলছো। তখন দিনেশ বলে যে না, আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যে কথা তো বলেছিল দিনেশ তোমাকে। তার বউয়ের সাথে যে তার ঝামেলা চলছে এটা তোমাকে বলেছিল। তারপর সকল ঘটনা মীরাকে আবার খুলে বলতে থাকে দিনেশ। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই পাশে ওই বেলটা বাজতে থাকে। তখন দিনেশ মীরাকে বলে, তোমার যদি কিছু চাইবার থাকে তাহলে এখন তুমি চাইতে পারো। আমি ওই বেলটার কাছে গিয়ে চেয়েছিলাম যে তোমার সাথে যেন আমার একদিনের জন্য হলেও প্রেম হয়। এই কথাটা শুনে খানিকটা হাসে মীরা আর বলে, শুধুমাত্র একদিনের জন্য? দিনেশ তখন জানায় একদিনের জন্যই কত ঝামেলাতে পড়তে হচ্ছে দেখছো। এক পর্যায়ে মীরার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করে অনেক কান্না করতে থাকে মীরা। তখন ওকে গিয়ে আবার সান্ত্বনা দিচ্ছিল দিনেশ। এরপর এক পর্যায়ে মীরা জড়িয়ে ধরে দিনেশকে, আর দুজনে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে থাকে। এমন করতে করতে আবারও দিনেশকে ভালোবেসে ফেলে মীরা। নাকুলের আসল সত্য যে তার সামনে ফাঁস হয়ে গেছে এটার জন্য মীরা অনেক খুশি। এজন্যই তো দিনেশকে সে পেল। সারা রাত ওরা দুজনে বাহিরে বাহিরে ঘোরাঘুরি করে। তারপর ভোরবেলাতে হোটেল রুমের ভেতরে এসে দিনেশকে জড়িয়ে ধরে মীরা বলতে থাকে, আজকের দিনটা কতটা আজব ছিল তাই না? আমি কত কিছু ভুলে গেছি, সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আর আমি আমার সত্যিকারের ভালোবাসা মানে তোমাকে পেয়েছি। তখন দিনেশ জানায়, এগুলো তো তুমি সব আবার ভুলে যাবে। তখন মীরা বলে, কেন, তুমি আমাকে মনে করিয়ে দিও। কিন্তু দিনেশ বলে, হাসপাতালে যখন তুমি প্রথম জানতে পেরেছিলে যে আমি তোমার বয়ফ্রেন্ড তখন কতটা চমকে গিয়েছিলে তুমি। এর জন্য তোমাকে আমি যদি বলিও তারপরেও তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। তখন মীরা একটা ভিডিও বানায় যেটাতে সে বলতে থাকে আজকে ঘটে যাওয়া সব কাহিনীগুলো। এর মধ্যে সে দিনেশকেও ইনক্লুড করে, যেন কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে দিনেশকে ভুলে না যায়। ভিডিওটা শেষ করে ঘুমিয়ে পড়ে ওরা দুজন। সকালবেলাতে দিনেশ ঘুম থেকে ওঠার পরে ওর মাথায় বিভিন্ন আজেবাজে চিন্তা আসছিল। এই ভিডিওটা দেখালে হয়তোবা মীরা কোনোভাবেই বিশ্বাস করবে না ওকে। এর জন্য কঠিন একটা সিদ্ধান্ত নেয় দিনেশ, আর মীরার ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেয়। তারপর রুমের ভেতর থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় দিনেশ। কিছুক্ষণ পরেই একটা কল পেয়ে ঘুম ভেঙে যায় মীরার। জানতে পারে কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। গতকালকে যে ওর সাথে কি ঘটেছিল এগুলো ওর কিছুই আর মনে নেই। তারপর সেখান থেকে দেশে ফিরে আসে মীরা। ওর আসলে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপর ওর মনটা কেন জানি খারাপ হচ্ছিল না। বান্ধবী জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারে না মীরা। তখন বান্ধবীর জন্য জাপান থেকে নিয়ে আসা একটা জিনিস দেওয়ার জন্য ওর ব্যাগটা খুলে সেখানে দেখতে পায় ওই স্নোমিকুটা। এটা দেখে তো অবাক হয়ে যায় মীরা। এই স্নোমিকুটা সে কখন পেল? ওর কিছুই মনে নেই। তারপর ওর ব্যাগের মধ্যে আরও কিছু আছে কিনা সেটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সেখানে ওই প্রেসক্রিপশনটা পায়। তখন ওর যে কী রোগ হয়েছিল সেটা নেট থেকে সার্চ দিয়ে জানতে পারে। এরপর সেখানে থাকা ডাক্তারের নাম্বারে কল দেয়। তখন ডাক্তার থেকে জানতে চায় আমি সেদিন কার সঙ্গে গিয়েছিলাম। ডাক্তার জানায় আপনার বয়ফ্রেন্ডের সাথে হয়তোবা, কিন্তু তার নাম আমি জানি না।
তবে সে যে দেখতে কেমন ছিল এগুলো সম্পর্কে বর্ণনা দিতে থাকে ডাক্তার। আর তার চশমার একটা ডাঁট ছিল ভাঙা এবং সেটা সেফটি পিন দিয়ে আটকানো ছিল। এগুলো শোনার পরে মীরা নিজের ফোনটা চেক করে। সেখানে অনেকগুলো ভিডিও আছে। একটাতে শুধু সেই ছেলেটার একটা হাত দেখা যাচ্ছে। তবে সদ্য ব্রেকআপ হওয়া একটা মেয়ে কিভাবে এত হাসি খুশি থাকতে পারে? ওর বান্ধবী এবং মীরা দুজনের কেউই কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে মীরার মন থেকে ওকে বারবারই বলছিল যে একটা দামি কিছু সে হারিয়ে ফেলেছে। সে শুধু খুঁজতে থাকে ওর ওই মিসিং জিনিসটা। এতদিনে মীরা তার চাকরিটাও ছেড়ে দিয়েছিল। এদিকে দেখা যায় দিনেশের মনও অনেক খারাপ। আসলে মীরার সাথে কাটানো সেই একদিন কোনোভাবেই ভুলতে পারছিল না দিনেশ। এরপর হঠাৎ করে ওর মা চলে আসে দিনেশের কাছে। ওর থেকে সবকিছু শুনে বলতে থাকে, যে মেয়ে একদিনের মধ্যে তোকে ভালোবেসেছিল সে আবারও তোর প্রেমে পড়বে। তুই একবার ওকে অ্যাপ্রোচ করেই দেখ না। তখন অনেক সাহস নিয়ে দিনেশ চলে আসে একটা সুপার শপে। সেখানে কিছু জিনিসপত্র কিনতেছিল মীরা। এই জায়গাতে এসে মীরাকে গিয়ে 1 কাপ কফি খাওয়ার জন্য ইনভাইট করে। সেখানে কিছু মজাদার ঘটনাও ঘটে, যে কারণে মীরা অনেক হাসাহাসি করছিল। তখন কেন জানি মীরা দিনেশকে বলে কালকে আমরা একসঙ্গে লাঞ্চ করব। এইটা শুনে সেখান থেকে অনেক খুশি হয়ে চলে যায় দিনেশ। তার পরপরই মীরার বান্ধবী ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে, অপরিচিত একজন মানুষের সঙ্গে তুই লাঞ্চ করবি? মীরা জানায়, ওর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে সে যেন আমার অনেক দিনের পরিচিত আর খুব আপন কেউ। পরদিন ওরা দুজনে চলে আসে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। দিনেশ তখন জানায় আমিও চাকরিটা ছেড়ে দিয়েছি। তখন মীরা ওকে জিজ্ঞেস করে জাপান যাওয়ার আগে না জাপান যাওয়ার পরে। দিনেশ জানায় জাপান থেকে ফিরে এসে তারপর। তখন মীরা খেয়াল করে দেখতে পায় দিনেশের চোখে নতুন চশমা। ওকে জিজ্ঞেস করে চশমাটা কি নতুন? দিনেশ জানায় যে হ্যাঁ, আমার আগের চশমাটার ডাঁট ভেঙে গিয়েছিল তো এর জন্য নতুন একটা নিয়েছি। মীরা তখন জিজ্ঞেস করে যে কোথায় গিয়ে ভেঙেছিল, জাপানে গিয়ে? দিনেশ ভালোভাবেই বলে যে হ্যাঁ। এই ব্যাপারটাতে মীরার আর বুঝতে বাকি থাকে না যে দিনেশই হচ্ছে ওই ছেলেটা। কারণ ডাক্তারের বলা মোতাবেক চেহারার সঙ্গে দিনেশেরই মেলে। তখন মীরা দিনেশকে জিজ্ঞেস করেই বসে, তুমিই কি ছিলে সেদিন আমার সঙ্গে? এটা শুনে মীরাকে অবাক করে তার ফোনটা চায় দিনেশ এবং সেই ভিডিওটা বের করে দেখায়। আসলে ভিডিওটা সে পার্মানেন্টলি ডিলিট করেনি। নিজের করা ভিডিওটা দেখে তো হকচকিয়ে যায় মীরা। সে বুঝতে পারে যে এর জন্য ওর সবসময় মনে হচ্ছিল যে ওর দামি কোনো কিছু একটা হারিয়ে গেছে। আসলে দিনেশই যে ছিল ওর সত্যিকারের ভালোবাসা, এর জন্য ওর এমনটা মনে হচ্ছিল। মীরার মেমোরি থেকে দিনেশ মুছে গেলে ওর মন থেকে তো আর মুছে যায়নি। এরপর দুজনের মিলন হয়ে যায় আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।